ইরানের ইস্পাহানে ফের বাংকার বাস্টার বোমা হামলা, মার্কিন ড্রোন ভূপাতিত দাবি তেহরানের। লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর সঙ্গে ব্যাপক লড়াই, 4 ইসরায়েলি সেনা নিহত। হরমুজ প্রণালীতে চলাচলে তেহরানকে দিতে হবে টোল, যেতে পারবে না যুক্তরাষ্ট্র ইসরায়েলের জাহাজ। হরমুজ বন্ধ রেখে যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। ইরানের ইস্পাহানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অস্ত্র ভান্ডার লক্ষ্য করে 2000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা ফেলার দাবি করেছে মার্কিন গণমাধ্যম। হরমুজ প্রণালী বন্ধ রেখে ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এদিকে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে IRGC। লেবাননে হিজবুল্লাহর আক্রমণে আরও 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় কেঁপে ওঠে ইরানের ইস্পাহান শহর। বড় একটি অস্ত্র ভান্ডার লক্ষ্য করে 2000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে বলে দাবি করেছে মার্কিন গণমাধ্যম। হামলার ভিডিও নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাশাদ বিমানবন্দরে মার্কিন হামলায় একটি ত্রাণ সংগ্রহকারী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিন সকালেই জবাব দেয় ইরানের বিপ্লবী গার্ড IRGC। ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। দুবাইয়ের জলসীমায় থাকা কুয়েতি ট্যাঙ্কার জাহাজে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর আক্রমণে ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের অবসান নিয়ে যে কোনো সিদ্ধান্ত দেশের স্বার্থের কাঠামোর মধ্যেই নেওয়া হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সরকারি সেবা গ্রহণে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জনগণকে আশ্বস্ত করেন তিনি। যুদ্ধের অবসানের সিদ্ধান্ত কেবলমাত্র ইরানের মহান জাতির মর্যাদার কাঠামোর মধ্যেই নেওয়া হবে। সরকার সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদের সেবায় নিয়োজিত আছে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা জাহাজগুলোর কাছ থেকে টোল আদায়ের পরিকল্পনা অনুমোদন করেছে ইরানের পার্লামেন্টারি কমিটি। পরিকল্পনা অনুযায়ী প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া অন্যান্য দেশের জাহাজও প্রণালীতে নিষিদ্ধই থাকবে। ইরানের এমন পদক্ষেপে হরমুজ প্রণালী বন্ধ রেখেই যুদ্ধ শেষ করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে দাবি করা হয়েছে নিজের সিদ্ধান্ত এরই মধ্যে মিত্রদের জানিয়েছেন ট্রাম্প। এর আগে প্রণালীটি দ্রুত না খুলে দিলে ইরানের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনা ধ্বংসের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। আর ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আরও 4 থেকে 6 সপ্তাহ চলতে পারে বলে জানায় হোয়াইট হাউস। রাহানুল রানা, সময় সংবাদ। ইরানের ওপর চাপ বাড়াতে এবার পানির উৎসকেও লক্ষ্যবস্তুর তালিকায় তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি না হলে পানি শোধন কেন্দ্র ধ্বংসের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞরা বলছেন এটি আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের ঝুঁকি তৈরি করছে। ইরানের সঙ্গে দ্রুত কোনো চুক্তি না হলে দেশটির বিদ্যুৎ কেন্দ্র, তেল ক্ষেত্র, খার্ক দ্বীপ সহ পানি শোধন কেন্দ্র ধ্বংস করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব কেন্দ্র ধ্বংস হলে কোটি মানুষের পানির সরবরাহ ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হবে। একই সঙ্গে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য চাপ বাড়ানো হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী বেসামরিক স্থাপনায় হামলা সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষজ্ঞরা বলছেন এমন হুমকি পুরো জনগোষ্ঠীকে শাস্তি দেওয়ার শামিল, যা যুদ্ধ আইনে স্পষ্টভাবে নিষিদ্ধ। জেনেভা কনভেনশনও এ ধরনের পদক্ষেপকে বেআইনি হিসেবে চিহ্নিত করেছে। মানবাধিকার সংস্থার বিশ্লেষকদের মতে এটি শুধু হুমকি নয়, যুদ্ধ অপরাধের ইঙ্গিত। বিদ্যুৎ, পানি ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করে সরকারকে চাপ দেওয়া কোনো কূটনৈতিক কৌশল নয়, সরাসরি সাধারণ মানুষের ওপর আঘাত। তবে হোয়াইট হাউস বলছে যুক্তরাষ্ট্র সবসময় আইনের মধ্য থেকেই কাজ করবে। এদিকে যুদ্ধের 5ম সপ্তাহেও উত্তেজনা কমার লক্ষণ নেই। ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখায় বিশ্ব জ্বালানি বাজারে চাপ বাড়ছে। উভয় পক্ষই নিজেদের এগিয়ে থাকার দাবি করলেও সরাসরি আলোচনার বিষয়টি এখনও অনিশ্চিত। বিশ্লেষকদের মতে এ ধরনের হুমকি সংঘাতকে আরও দীর্ঘায়িত করতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানে পারমাণবিক হামলার সতর্কবার্তা দিয়ে পদত্যাগ করেছেন জাতিসংঘের কূটনীতিক মোহাম্মদ সাফা। বলেন বিপন্ন হতে পারে লাখ লাখ মানুষের জীবন। মানবতার জন্য ভয়াবহ হুমকি বলেও আখ্যা দেন তিনি। নিজের পদত্যাগের মাধ্যমে তিনি যুদ্ধ থামানোর আহ্বান জানান।
ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান হামলার মধ্যে এবার পারমাণবিক হামলার সতর্কতা দিলেন জাতিসংঘের এক কূটনীতিক। সম্প্রতি আন্তর্জাতিক এই সংস্থাটি পরমাণু হামলার পরের অবস্থা সামাল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ তুলে পদত্যাগ করেন মোহাম্মদ সাফা। তার অভিযোগ, জাতিসংঘের কিছু শীর্ষ কর্মকর্তা একটি প্রভাবশালী লবির সেবা করছেন। সাফা তার সামাজিক মাধ্যমে এক্সে লেখেন, তিনি নিজেকে এবং পরিবারের মানুষদের রক্ষা করার জন্য দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। সাফা জানান, তেহরান প্রায় 1 কোটি মানুষের শহর। সেখানে হামলা হলে কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। আরও বলেন, এমন পারমাণবিক হামলা যদি ওয়াশিংটন, বার্লিন, প্যারিস কিংবা লন্ডনে হয় তাহলে মানুষের জীবন কতটা বিপন্ন হবে। তিনি পদত্যাগ করে এই তথ্য ফাঁস করেছেন যাতে মানবতার জন্য সম্ভাব্য বিপর্যয় রোধ করা যায়। এর আগে 2023 সালেও তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। এমনকি হামাস ইসরায়েল সংঘাতের পর তার সতর্কবার্তা ও ভিন্ন মত প্রকাশের কারণে তাকে কূটনৈতিকভাবে অবহেলা এবং মৃত্যুর হুমকি পর্যন্ত দেয়া হয়েছে বলে দাবি করেন এই কূটনীতিক। এসব বিষয়ে এখনই পদক্ষেপ নিয়ে বিশ্বব্যাপী তার বার্তা ছড়িয়ে দিতে সাধারণ মানুষের কাছে আহ্বান জানান সাফা। মানবতা ও ভবিষ্যতের জন্য প্রতিবাদ করতেও বলেন তিনি। তার মতে, শুধু মানুষই এই বিপদ আটকাতে পারে। ইতিহাস এই সংগ্রামের জন্য এসব মানুষকে স্মরণ করবে বলেও জানান সাফা। নাদিম মারজান, সময় সংবাদ। কিভাবে ইরানের হরমুজ প্রণালী দখলে নেবে যুক্তরাষ্ট্র? একই সঙ্গে প্রণালীটি আয়ত্ত করতে গেলে কি কি ঝুঁকিতে পড়তে পারে মার্কিন প্রশাসন? এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। এতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন মেরিন এবং প্যারাট্রুপার বাহিনী। ট্রাম্প হরমুজ প্রণালীর ওপর নকশা করতে পারেন। ছোট দ্বীপ দখল বা নৌ শক্তি মোতায়েনের চেষ্টাও চলছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এখন মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। ট্রাম্প হরমুজ প্রণালী খোলার জন্য জোরপূর্বক পদক্ষেপ নেয়ার কথা ভাবছেন। বিশেষ গুরুত্ববহ এই প্রণালী কিভাবে দখলে নেবে মার্কিন প্রশাসন, আর এতে কি কি ঝুঁকির মুখেই বা পড়তে পারে দেশটি, এ নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। এতে বলা হয়েছে, মার্কিনদের দুটি প্রধান বিকল্প আছে: ইরানের দ্বীপ দখল করা বা শক্তিশালী নৌবাহিনী মোতায়েন করা। সবচেয়ে সহজ লক্ষ্য হচ্ছে খার্ক দ্বীপ। ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র এটি। তবে সেখানে পৌঁছানো এবং কিছুদিন অবস্থান করা যাতায়াতের সমস্যা ও সেনাদের নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে। ইরানও প্রতিরোধের হুমকি দিয়েছে। মার্কিন সেনাদের হত্যা করার জন্য তারা নিজস্ব অবকাঠামো ধ্বংস করতে পারে। ছোট দ্বীপে হামলা হলেও ইরান রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ চালাতে পারে। এছাড়া ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউথি এই সংঘাতে যুক্ত হতে পারে, যাতে হরমুজের পাশাপাশি লোহিত সাগরের গুরুত্বপূর্ণ জলপথও ঝুঁকিতে পড়ে। বিশেষজ্ঞদের মতে, ছোট দ্বীপ দখল শুধু প্রদর্শনীমূলক হতে পারে, তবে এটি দীর্ঘমেয়াদে কোনো সামরিক ফলাফল দিতে পারে না। বাণিজ্যিক জাহাজ নিরাপদ করতে মাইন সুইপিং, নৌপথ রক্ষা ও বিমান সমর্থন প্রয়োজন, যদিও সেটা মার্কিন বাহিনীর বর্তমান সক্ষমতার বাইরে। এছাড়া মার্কিন সাফল্যের সম্ভাবনা খুব সীমিত এবং এই পদক্ষেপ যুদ্ধকে আরও তীব্র করতে পারে বলেও মত তাদের। বিশ্বের তেলের 1/5 বহন করে এই প্রণালী। এটি ইরানের বড় চাপের হাতিয়ার হিসেবে কাজ করছে, তবে সীমিত আক্রমণ ও বড় পরিমাণে হতাহতের সম্ভাবনা বাড়াতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। হরমুজের পর সেবার বিশ্ব বাণিজ্যের আরেক গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট বাব এল মানদেব প্রণালী নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। ইরান যুদ্ধে ইয়েমেনের হাউথি গোষ্ঠী জড়িয়ে পড়ায় এই রুটেও হামলার আশঙ্কা বাড়ছে। লোহিত সাগরের দক্ষিণ প্রবেশদ্বার এই প্রণালী বন্ধ হলে বৈশ্বিক জ্বালানি ও পণ্য সরবরাহে বড় ধাক্কা লাগতে পারে বলে মনে করা হচ্ছে। মধ্যপ্রাচ্য সংঘাতে এবার জড়িয়েছে ইয়েমেন ভিত্তিক ইরান সমর্থিত হাউথি গোষ্ঠী। এরই মধ্যে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে গোষ্ঠীটি। এতে অঞ্চলটিতে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এই প্রেক্ষাপটে সবচেয়ে বড় উদ্বেগের নাম বাব এল মানদেব প্রণালী। সরু জলপথটির অবস্থান লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে, যার এক পাশে ইয়েমেন, অন্য পাশে জিবুতি ও ইরিত্রিয়া। ভৌগোলিকভাবে এটি এমন একটি পয়েন্ট যেখান দিয়ে যাওয়া জাহাজ সহজেই লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। বিশ্ব বাণিজ্যের জন্য এই প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপসাগরীয় অঞ্চলের তেল ও জ্বালানি এই পথ দিয়েই সুয়েজ খাল হয়ে ইউরোপে পৌঁছায়। একই সঙ্গে এশিয়াগামী পণ্য পরিবহনেও এটি গুরুত্বপূর্ণ রুট। এখানে বিঘ্ন ঘটলে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল, জ্বালানি বাজার সবখানেই বড় ধাক্কা লাগতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এর আগেও গাজা যুদ্ধের সময় লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে বিশ্ব বাণিজ্যে বিঘ্ন ঘটায় হাউথিরা। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর সেই হামলা বন্ধ হয়। তবে নতুন করে ইরান সংঘাতে জড়িয়ে পড়ায় আবারও একই ধরনের হামলা শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইসরায়েলের পার্লামেন্টে ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড বাধ্যতামূলক করার আইন পাস। রায়ের 90 দিনের মধ্যে ফাঁসি কার্যকরের বিধান। আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা। যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ট্রাম্প বিরোধী নো কিংস বিক্ষোভ এবার ছড়িয়ে পড়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে। ফিলিস্তিনের ল্যান্ড ডে উপলক্ষে আয়োজিত বিক্ষোভে ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। বিক্ষোভকারীরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে যুদ্ধবিরতি স্লোগান দেন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলেন। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ট্রাম্প বিরোধী নো কিংস আন্দোলন এখন বৈশ্বিক এক বিক্ষোভে রূপ নিয়েছে। এবার এই আন্দোলনের প্রভাব পড়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে। ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে অংশ নেন হাজার হাজার মানুষ, যেখানে যুদ্ধবিরোধী স্লোগানে মুখর ছিল গোটা রাজপথ। মূলত ফিলিস্তিনের ল্যান্ডের 50তম বার্ষিকী উপলক্ষে এই সমাবেশের ডাক দেওয়া হয়। সমাবেশে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে জোরালো অবস্থা তুলে ধরেন বিক্ষোভকারীরা। ট্রাম্প এবং নেতানিয়াহুর নেতৃত্বে যৌথভাবে তারা প্যালেস্টাইনে ইরানে হত্যাযজ্ঞ ঘটাচ্ছে। আমরা এই হত্যাযজ্ঞের প্রতিবাদে এখানে এসে সম্মিলিত হয়েছি। কোরীয়রা ছাড়াও বিভিন্ন দেশের নাগরিক, শিক্ষার্থী, চিকিৎসক, মানবাধিকার কর্মী এবং অভিবাসীরা অংশ নেন। এই মুহূর্তে ইসরায়েলি হামলায় নিরীহ মানুষ নিহত হচ্ছে। একজন চিকিৎসক হিসেবে আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। তাই আমি এই প্রতিবাদে অংশ নিতে এসেছি। একজন চিকিৎসক হিসেবে আমার দায়িত্ব জীবন রক্ষা করা। তাই আমি যুদ্ধের বিরুদ্ধে। সিউলে আজ আমরা সবাই একত্রিত হয়েছি ইরান যুদ্ধের বিরুদ্ধে এবং ফিলিস্তিনি জনগণের উপর চলমান হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে। আমরা বিশ্বাস করি কোনো রাষ্ট্র বা শক্তি আন্তর্জাতিক আইন ভঙ্গ করে নিরীহ মানুষকে হত্যা করার অধিকার রাখে না। আজ সিউলে দাঁড়িয়ে আছি ফিলিস্তিনের পূর্ণ ও নিঃশর্ত মুক্তির দাবিতে এবং সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যের শান্তি ও ন্যায় বিচারের জন্য। প্রেসিডেন্ট ট্রাম্পের নীতিগুলো মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়িয়েছে। ইরানকে এই সংঘাতে টেনে আনা হয়েছে, যার ফলে পুরো অঞ্চলটি চরম বিশৃঙ্খলার মধ্যে পড়ে গেছে। আমরা এটা মেনে নিতে পারি না। সমাবেশে অংশগ্রহণকারীরা ট্রাম্প এবং বিনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেন। তারা ফ্রি প্যালেস্টাইন ও ইরানি হামলার প্রতিবাদে নানা স্লোগান দেন। সমাবেশ শেষে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দূতাবাসের নিকটবর্তী এলাকায় পদযাত্রা করেন। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবিলম্বে ইরান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। না হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম $200 ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। মিশরের রাজধানী কায়রোতে এনার্জি কনফারেন্স 2026 অনুষ্ঠানে অংশ নিয়ে সিসি বলেন, একমাত্র ট্রাম্পই পারবেন এই সংকটের সমাধান করতে। যুদ্ধের কারণে খাদ্যপণ্যের পাশাপাশি বিভিন্ন জরুরি পণ্যের সরবরাহ বন্ধ হয়ে গেছে উল্লেখ করে সিসি দ্রুত এই যুদ্ধ বন্ধ করতে ট্রাম্পকে অনুরোধ করেন। ইরান যুদ্ধের প্রভাব থেকে মুক্ত নয় ইরাকের শিক্ষা প্রতিষ্ঠান। যে কোনো সময় বিশ্ববিদ্যালয়ে হামলার আশঙ্কায় আতঙ্কিত শিক্ষার্থী ও স্থানীয়রা। ভৌগোলিক অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের এই সংঘাতে বাগদাদ বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন অধিকার কর্মীরা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস হুঁশিয়ারি দিয়েছে, ইরানের একাডেমিক প্রতিষ্ঠানে হামলার প্রতিশোধ হিসেবে তারা অঞ্চল জুড়ে মার্কিন ও ইসরায়েল সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে লক্ষ্যবস্তু করতে পারে। এই ঘোষণার পরই ইরাকের রাজধানী বাগদাদে শিক্ষার্থী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইরাকে রয়েছে একাধিক মার্কিন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, যেগুলো এখন সম্ভাব্য ঝুঁকির তালিকায়। আমরা যুদ্ধের জন্য দায়ী নই, কিন্তু আতঙ্কে আছি। যে কোনো সময় আমাদের বিশ্ববিদ্যালয়ও হামলার শিকার হতে পারে। এরই মধ্যে আমেরিকান ইউনিভার্সিটি অব ইরাক, আমেরিকান ইউনিভার্সিটি অব কুর্দিস্তান সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে। বাগদাদে আমেরিকান বিশ্ববিদ্যালয় 7 দিনের জন্য ক্লাস স্থগিত করেছে। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ সিদ্ধান্ত নিচ্ছে বলে জানিয়েছে ইরাকের শিক্ষা মন্ত্রণালয়।
বিশ্লেষকরা বলছেন ইরাক দীর্ঘদিন ধরেই আঞ্চলিক শক্তিগুলোর দ্বন্দ্বের মাঝে অবস্থান করছে। স্থানীয় অধিকার কর্মীদের আশঙ্কা, আকাশপথে যাওয়া ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ বিমান ইরাকের সাধারণ মানুষকে বেশি ক্ষতিগ্রস্ত করবে। পূর্ব ও পশ্চিম দিকে চলাচলকারী বিমান ও ক্ষেপণাস্ত্র সবই আমাদের আকাশের উপর দিয়েই অতিক্রম করছে। এদিকে কিছু তরুণ আদর্শগতভাবে ইরানের সঙ্গে যুক্ত এবং এই যুদ্ধে অংশ নেয়া বা সমর্থনের চেষ্টা করছে। এর জেরে যুদ্ধের প্রভাব ইরাকের শহরগুলোতে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছে ইরাকের মানবিক সহায়তার প্রথম চালান। যুদ্ধের মধ্যে বাড়ছে আন্তর্জাতিক সহযোগিতা। এক মাসের সংঘাতে বিপর্যস্ত ইরানে এখন চিকিৎসা ও খাদ্য সহায়তা পৌঁছাতে শুরু করেছে রাশিয়া, তাজিকিস্তান ও চীন থেকেও। ইরানে মানবিক সহায়তা পাঠিয়েছে ইরাক। স্থানীয় সময় সোমবার ইরানের রাজধানী তেহরানে পৌঁছায় ইরাকের পাঠানো হিউম্যানিটেরিয়ান মেডিকেল এইড নামের মানবিক সহায়তার প্রথম চালান। ইরানের রেড ক্রিসেন্ট প্রধান পীর হোসেন কালিবান্দ জানান, এই চালানে রয়েছে চিকিৎসা, ফার্মাসিউটিক্যাল, স্বাস্থ্যবিধি ও খাদ্য সামগ্রী। তিনি বলেন, এটি ইরাক থেকে পাঠানো প্রাথমিক ত্রাণ সহায়তা, যা দ্রুত প্রয়োজনীয় এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, রাশিয়া থেকে ৩১৩ টনের ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম ইতোমধ্যে পৌঁছেছে। তাজিকিস্তান ও চীন থেকেও চিকিৎসা সহায়তা আসছে। পাশাপাশি আরও কয়েকটি দেশ সহায়তা পাঠিয়েছে। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনি এক লিখিত বার্তায় ইরাকের জনগণ ও ধর্মীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানের পাশে দাঁড়ানোর জন্য এই ধন্যবাদ জানান। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। এক মাসের যুদ্ধে হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে, জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লেগেছে এবং বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব পড়েছে। একই সঙ্গে আরব উপদ্বীপ ও লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ নিয়েও বাড়ছে উদ্বেগ। উর্জিতা শেহসিন, সময় সংবাদ। ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড বাধ্যতামূলক করার আইন পাশ করেছে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট। ডানপন্থী জোটের এই সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। আইনটি কার্যকর হলে সামরিক আদালতে দোষী সাব্যস্তদের দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের পথ খুলে যাবে। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে এবার ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড বাধ্যতামূলক করার আইন পাশ করেছে ইসরায়েলি পার্লামেন্ট নেসেট। জেরুজালেমে ইসরায়েলের পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে এই আইন পাশ হয়। ভোটে ৬২ জন পক্ষে ৪৮ জন বিপক্ষে ভোট দেন। আইন অনুযায়ী সামরিক আদালতে প্রাণঘাতী হামলায় দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডই হবে শাস্তি। রায়ের ৯০ দিনের মধ্যে ফাঁসি কার্যকরের বিধান রাখা হয়েছে, যদিও বিকল্প হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডের সুযোগও রাখা হয়েছে। আইনটি সামনে এনে জোরালোভাবে সমর্থন দেন ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। পার্লামেন্টে দেয়া বক্তব্যে তিনি বলেন, এখন থেকে যারা ইসরায়েলিদের জীবন নেবে, রাষ্ট্রও তার জীবন নেবে। ভোটের পর ডানপন্থী আইন প্রণেতাদের উচ্ছ্বাস ও উদযাপনের দৃশ্যও দেখা যায়। তবে এই আইন ঘিরে আন্তর্জাতিক সমালোচনা বাড়ছে। জার্মানি, ফ্রান্স, ইতালি ও যুক্তরাজ্য একে বৈষম্যমূলক হিসেবে উল্লেখ করেছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে এটি প্রাতিষ্ঠানিক বৈষম্য ও বর্ণবাদী সহিংসতার প্রতিফলন। এরই মধ্যে ইসরায়েলের সুপ্রিম কোর্টে আইনটির বিরুদ্ধে আপিলও করা হয়েছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই আইনকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন। নাদিম মারজান, সময় সংবাদ। ৭ বছর পর ভেনেজুয়েলায় আবার চালু হলো মার্কিন দূতাবাস। স্থানীয় সময় সোমবার রাজধানী কারাকাসে আনুষ্ঠানিকভাবে পুনরায় দূতাবাস চালু হয়। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট একে দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায় হিসাবে উল্লেখ করেছেন। এর আগে চলতি বছরের জানুয়ারিতে ভেনেজুয়েলা থেকে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যায় মার্কিন সেনারা। এরপর অন্তর্বর্তী সরকার প্রধান দেলসি রদ্রিগেজের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তোলে ট্রাম্প প্রশাসন। দুই পক্ষের মধ্যে ভেনেজুয়েলার তেল বিক্রি, মার্কিন বিনিয়োগ বাড়ানো এবং নিষেধাজ্ঞা শিথিলের মতো বিষয়ে আলোচনা ও সমঝোতা হয়। বিশ্লেষকরা বলছেন, দূতাবাস খোলার বিষয়টি ওয়াশিংটন কারাকাস সম্পর্কের বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভারতের বিহারে মন্দিরে পদদলিত হয়ে ৮ নারীর মৃত্যু, আহত অনেকে শোক জানিয়ে স্বজনদের দ্রুত সহায়তার আশ্বাস প্রশাসনের।
রাশিয়ার তেলবাহী একটি ট্যাঙ্কার 1 লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে কিউবায় পৌঁছেছে। স্থানীয় সময় সোমবার মস্কো জানায়, যুক্তরাষ্ট্রের অবরোধ সত্ত্বেও যুক্তরাষ্ট্র কিউবার পাশে থেকে তারা দেশটিতে তেল সরবরাহ অব্যাহত রাখবে। জাহাজ ট্র্যাকিং ডেটা অনুযায়ী রুশ ট্যাঙ্কারটি 8 মার্চ রাশিয়ার বাল্টিক সাগরের প্রিমর্স্ক বন্দর ছেড়ে আসে। গত 3 জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিয়ে যায় মার্কিন সেনারা। এরপর থেকে ভেনেজুয়েলা থেকে কিউবায় তেল সরবরাহ বন্ধ করে দেয় ওয়াশিংটন। এতে জ্বালানির সংকটে পড়ে হাভানা। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, কোনো দেশ কিউবায় তেল পাঠালে তাদের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপ করা হবে। গত রোববার ট্রাম্প তার অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দেন। কিউবার জনগণের জ্বালানি সংকটের প্রতি তিনি সমবেদনা প্রকাশ করেন। জ্বালানি স্থাপনায় হামলা না চালাতে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরই মধ্যে দেশটির ক্রামাতরস্ক শহরে রুশ হামলায় অন্তত 3 জন নিহত ও 13 জন আহত হয়েছেন। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রাক্কালেও পাল্টাপাল্টি হামলা চলছে রাশিয়া ইউক্রেন জুড়ে। এই সংকট মোকাবিলায় এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতি বা জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের প্রস্তাব দিয়েছেন। বলেন, ইস্টার সানডে উপলক্ষে পূর্ণ যুদ্ধবিরতিতেও ইউক্রেন প্রস্তুত। আকাশ, সমুদ্র সব জায়গায় হামলা বন্ধ রাখার আহ্বান জানান তিনি। জেলেনস্কি আরো বলেন, কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা হবে না, এমন একটি পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে। রাশিয়া রাজি হলে যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত ইউক্রেন। তবে এখনও মস্কোর দিক থেকে স্পষ্ট কোনো সাড়া মেলেনি। এদিকে যুদ্ধক্ষেত্রে হামলা থামেনি। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সামারা অঞ্চলের একটি শিল্প কারখানা লক্ষ্যবস্তু হয়েছে বলে জানিয়েছেন গভর্নর। অন্যদিকে ইউক্রেনের ক্রামাতরস্ক শহরে রুশ হামলায় বেশ কয়েকজনের হতাহতের খবরও পাওয়া গেছে। 4 বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই বলে দাবি করেছেন বিশ্লেষকরা। বিশেষ করে জ্বালানি স্থাপনায় হামলা ও পাল্টা হামলার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে, আর এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতের বিহারে একটি মন্দিরে পদদলিত হয়ে 8 নারীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে। এ ঘটনায় শোক জানিয়ে নিহতদের স্বজনদের দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। ভারতের বিহার শরীফ থেকে 5 কিলোমিটার দূরে নালন্দা জেলার মাখরা গ্রামে অবস্থিত শীতলা মায়ের মন্দির। ধর্মীয় রীতি পালনের উদ্দেশ্যে মঙ্গলবার সেখানে সমাগত হন হাজারো ভক্ত। হঠাৎ আতঙ্কিত হয়ে ছুটতে গিয়ে মাটিতে পড়ে যান অনেকে। তখনই পদদলিত হয়ে মৃত্যু হয় কয়েকজনের, আহত হন আরও অনেকে। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যারিকেড থাকা সত্ত্বেও ভিড় বেশি থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমরা মন্দিরের দিকে যাচ্ছিলাম। প্রতি মঙ্গলবার মন্দিরে খুব ভিড় হয়, কারণ ভক্তরা এখানে প্রার্থনা করতে এবং দেবী শীতলার দর্শনের জন্য আসে। কিন্তু হঠাৎ করেই ছোটাছুটি শুরু হয়। কয়েকজন বলছিলেন অনেক মানুষ মারা গেছে। এটি হিন্দু ভক্তদের একটি শুভ মঙ্গলবার, তাই এখানে প্রচন্ড ভিড় ছিল, আমার প্রত্যাশার চেয়েও বেশি। লোকজন বলছে 15 থেকে 20 জন ভক্ত এই ভিড়ে চাপা পড়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনায় শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। বরকতুল্লাহ, সময় সংবাদ। জানাবো দেশের খবর। রাজধানীর গুলশানে বিএনপি কার্যালয়ে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত হব তার সেখানে। এটা মনে রাখতে আমাদের, এই পৃথিবীটা এখন একটু কঠিন হয়ে গেছে। অনেক সময় অপরিচিত মনে হয়, যেভাবে যুদ্ধ বিগ্রহ, যেভাবে আপনার হত্যা, জখম, হিংসা শুরু হয়েছে, তাতে করে আমাদের এই দেশে বাংলাদেশে আমরা ভালোবাসার মধ্য দিয়ে, আমাদের পারস্পরিক ভ্রাতৃত্বের মধ্য দিয়ে, সৌহার্দ্যের মধ্য দিয়ে যদি আমরা জাতি একটা নির্মাণ করতে পারি, যেটা আমরা আমাদের ইশতেহারে বারবার করে বলেছি, আমরা বলেছি যে আমরা একটা রেইনবো নেশন তৈরি করতে চাই, ঠিক না? ওই রেইনবো নেশনটা আমরা তৈরি করতে চাই, মানে একটা এক্সাম্পল তৈরি করতে চাই। এই বিষয়গুলো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। আমরা যদি এটা করতে পারি, আপনাদের কালচার খুব রিচ কালচার। আমি তো কয়েকটা জায়গায় ময়মনসিংহ গেছি, আপনাদের এখানকার কয়েকটা প্রোগ্রামে গেছি, আপনাদের গানটা এখন যেটা শুনলাম, এটা এত মিষ্টি গান। তো এই বিষয়গুলো যদি আমরা সকলের সামনে তুলে ধরতে পারি, তাহলে আমরা নিঃসন্দেহে আপনাদের যে একটা আইডেন্টিটি, যে কথা দাদা বললেন, আপনাদের যে একটা স্বকীয়তা আছে, সেটা আমরা প্রমাণ করতে সক্ষম হব। আমি আজকে আর বক্তব্য বাড়াবো না, এরপরে হচ্ছে কাজ। আমি সেই কাজ শুরু করব।
আজকে শুরু হয়ে গেল মনে করেন, এখন থেকে আমরা এই কাজটাকে দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাব। আমার আরেকটা অনুরোধ থাকবে, আপনারা এখন যে ঐক্যটা সৃষ্টি করেছেন, এই ঐক্যটা যেন কখনো বিনষ্ট না হয়। আমাদের এই বাংলাদেশের মানুষের একটা খারাপ স্বভাব আছে, আমরা সহজেই বিভক্ত হয়ে যাই। এই বিভক্তি যেন আমাদের মধ্যে না আসে, এই কথাটা সবসময় মনে রাখতে হবে। এবং আমি বিশ্বাস করি আপনারা সবচেয়ে সহজ সরল মানুষ। আমার তো আবারও বয়স কমেনি, অনেক বয়স হয়েছে, যা দেখেছি আমি আপনার সমতলে যারা আছেন তারা খুবই সহজ সরল মানুষ হন, এবং সেই সারল্য নিয়ে, সহজতার মধ্য দিয়ে, ভ্রাতৃত্ব বন্ধুত্বের মধ্য দিয়ে আসুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমরা পেছনে তাকাবো না, সামনের দিকে আগাবো, ঠিক আছে? আমরা এরপর একটার পর একটা অনুষ্ঠান করব, আমরা আপনাদের কালচার নিয়ে এক্সিবিশন করব, সে তুলে ধরবো সকলের সামনে। সেখানে সম্ভব হলে আমরা আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে যাব। আমি অনেক আগে ওনাকে বলেছিলাম যে প্রধানমন্ত্রী প্রধান অতিথি থাকবেন, আর আমাদের সারা বাংলাদেশের এই আদিবাসীরা আপনারা একটা বিশাল একটা সমাবেশ করবেন, সেটার দায়িত্ব আমরা নেব। সে ঢাকায় হবে, তাই করবো। এখন তো ধরেন বর্ষা আসতেছে, তো আবার একটু শীত আসুক, আমরা আশা করি যে ধরেন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের দিকে করা যাবে। আমরা এর আগে একটা প্রোগ্রামও নিয়েছিলাম, মনে আছে আপনার? সেটা বিভিন্ন কারণে হয়নি। এইবার আমরা সেটাকে সফল করব। প্রয়োজনে সেটা চীন মৈত্রী সমিতিতে করব, অথবা আপনার সারওয়ার্দী উদ্যানে করব, যেখানে আমাদের জন্য সুবিধা হবে সে জায়গায় আমরা করবো। বাট আমরা এটা করবো এই বছরেই। রাজধানী গুলশানে দলীয় কার্যালয়ে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর বক্তব্যটি পুরো শুনতে ভিজিট করুন সময় টেলিভিশনের ফেসবুক পেজে। রাষ্ট্রীয় সফরে জার্মানিতে গেছেন যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সফরে তিনি জার্মান চ্যান্সেলর ও পররাষ্ট্রমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন। এ সময় আগামী 3 বছরের মধ্যে দেশটিতে রাজনৈতিক আশ্রয় থাকা সিরিয়ান শরণার্থীদের ফেরত পাঠানোর বিষয়টিও তুলে ধরা হয়। জার্মানি থেকে বিস্তারিত বিটু বড়ুয়া রিপোর্ট। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠন, জার্মানিতে আশ্রয়প্রাপ্ত 10 লাখেরও বেশি সিরীয় উদ্বাস্তুকে তাদের নিজেদের দেশে ফিরিয়ে নেওয়া সহ দেশটির ভবিষ্যৎ রাজনীতি, অর্থনীতি, বিনিয়োগ ও আর্থসামাজিক উন্নয়ন সহ রাষ্ট্রের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতা পেতে মাত্র একদিনের সফরে জার্মানিতে আসেন সিরীয় প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সোমবার জার্মানির রাজধানী বার্লিনে প্রেসিডেন্ট শারা পৌঁছালে তাকে নিশ্চিদ্র নিরাপত্তা দেয় জার্মানির প্রশাসন। সফরে তিনি সিরিয়ার স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ, পররাষ্ট্রমন্ত্রী ইউহান বারেপুল সহ অর্থমন্ত্রী কাতারিনা রাইসে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন। বৈঠকে তিনি সিরিয়াকে আবার নতুন করে গড়ে তুলতে সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে জার্মান চ্যান্সেলরকে অনুরোধ জানান। এ সময় 2015 সালে সিরিয়াতে যুদ্ধ চলার সময় সিরিয়ার নাগরিকদের জার্মানিতে আশ্রয় দেয় সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সহ জার্মান নাগরিকদের ধন্যবাদ জানান তিনি। আমার দেশ সিরিয়ার রয়েছে অপার সম্ভাবনা। গৃহযুদ্ধে বিধ্বস্ত আমাদের দেশটিকে গড়ে তুলতে জার্মান সহযোগিতার বিকল্প নেই। আমার দেশের নাগরিকদের প্রাণ বাঁচাতে আপনারা যেভাবে আশ্রয় দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। বৈঠকে আগামী 3 বছরে জার্মানিতে রাজনৈতিক আশ্রয়ে থাকা 80% সিরীয় শরণার্থীকে তাদের নিজ দেশে ফেরত নিতে সিরীয় প্রেসিডেন্টকে অনুরোধ জানান জার্মান চ্যান্সেলর। বৈঠকে আমরা দুই দেশের স্বার্থের নানা দিক নিয়ে আলোচনা করেছি। আলোচনা ফলপ্রসূ হয়েছে, তবে মূলত যে বিষয়টি নিয়ে কথা বলেছি তা হলো সিরিয়াতে যুদ্ধের অবসান হয়েছে, এখন পুনর্গঠনের সময়। জার্মানির জন্য হুমকি এবং অবৈধ ও অনিয়মিত এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সিরীয়দের দ্রুত ফেরত পাঠানোর বিষয়েও আমি প্রেসিডেন্ট আল শারাকে জানিয়েছি। এর আগে চলতি বছরের জানুয়ারিতে আহমেদ আল শারার বার্লিন সফরে আসার কথা থাকলেও সিরিয়ার সরকার বাহিনী ও যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট কুর্দিশ যোদ্ধাদের মধ্যে অস্ত্রবিরতিতে সম্মত হওয়ায় সে সময় সফরটি বাতিল করা হয়। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এ ঘটনায় একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার পকেট শহরে ভার্জিন স্ট্রিটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক প্রথমে একটি ফায়ার হাইড্রেন্টে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি দুটি গাড়িকে আঘাত করে একটি বাড়ির সামনে ঢুকে পড়ে। পরে সেটি বেড়া ভেঙে একটি টেরেসের কিনারায় গিয়ে ঝুলে পড়ে। অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো যায়, তবে কী কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায় তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
ঘানার রাজধানী আকরায় ভবন ধসে অন্তত ৩ জন নিহত হয়েছেন। চলছে উদ্ধার অভিযান। স্থানীয় সময় রোববার নির্মাণাধীন ভবনে চলছিল ধর্মীয় অনুষ্ঠান। হঠাৎই ধসে পড়ে কাঠামো। নিয়ম না মানা নির্মাণ আর নগরায়নের চাপে আবারও প্রাণ গেল নিরীহ মানুষের। রাজধানী আকরায় আহত হয়েছেন আরও ২০ জন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভবনের ভেতরে মোট ২৩ জন ছিলেন। বাকিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবন ধসের আগে ভেতরে প্রচার চলছিল। হঠাৎ ধসে পড়ার পর আর কোনো শব্দ শোনা যায়নি। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজতে তল্লাশি চালাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, ঘানায় এমন দুর্ঘটনা নতুন নয়। দ্রুত নগরায়ন, নির্মাণ বিধি না মানা এবং অসম্পূর্ণ ভবন ব্যবহারের কারণেই বারবার এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে কঠোর নীতি আরোপ করতে যাচ্ছে জাপান। দেশটির সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী নাগরিকত্ব পেতে কমপক্ষে 10 বছর বসবাস করতে হবে। সেই সঙ্গে আবেদনকারীর আচরণ, স্থিতিশীল আয় এবং জীবিকা নির্বাহের সক্ষমতাও খতিয়ে দেখা হবে। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ নতুন অভিবাসীদের পরিকল্পনা ও ভবিষ্যৎ সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। জাপান সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী নাগরিকত্ব পেতে হলে বিদেশিদের কমপক্ষে 10 বছর দেশটিতে বসবাস করতে হবে। বর্তমানে এই সময়সীমা মাত্র 5 বছর। জাপানের আইনমন্ত্রী জানান, নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে শুধু নির্দিষ্ট সময় বসবাস করাই যথেষ্ট হবে না। জাপানি সমাজে নাগরিকদের ভালোভাবে একীভূত হতে হবে। পাশাপাশি আবেদনকারীর সৎ আচরণ, স্থিতিশীল আয় এবং নিজস্ব জীবিকা নির্বাহের সক্ষমতাও খতিয়ে দেখা হবে। কর পরিশোধের রেকর্ড আগের তুলনায় আরও দীর্ঘ সময় ধরে যাচাই করার পরিকল্পনা করা হচ্ছে, যাতে নিশ্চিত হওয়া যায় আবেদনকারী দেশের আইন ও নিয়ম মেনে চলছেন। নতুন নিয়মের সময় বাড়লে অনেকে হয়তো নাগরিকত্ব নেওয়ার পরিকল্পনা পিছিয়ে দেবে। রুল রেগুলেশন যেগুলো আছে এগুলো অমান্য করার কারণেই আজকে জাপানের সরকার আপনার খুবই কঠিনভাবে পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। সরকার যদি ভালোভাবে যাচাই করতে চায় সেটা ঠিক আছে, কিন্তু সময়টা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, সরকারের এই পরিকল্পনা বাস্তবায়ন হলে জাপানে বসবাসরত বিদেশিদের জন্য নাগরিকত্ব অর্জনের পথ আরও দীর্ঘ ও কঠিন হয়ে উঠতে পারে, যা নতুন অভিবাসীদের পরিকল্পনা ও ভবিষ্যৎ সিদ্ধান্তেও প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রবাসীদের নাগরিকত্বের পথ আরও দীর্ঘ ও জটিল হবে। তবে ইতিমধ্যে যারা 5 থেকে 6 বছর জাপানে বসবাস করছেন, তাদের জন্য এই পরিবর্তন একটি বড় ধাক্কা হতে পারে। জাপানের টোকিও থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। ইরানের ইস্পাহানে আবারও বাংকার বাস্টার বোমা হামলা। IRGC'রও পাল্টা আক্রমণ। লেবাননে আরও 4 ইসরায়েলি সেনা নিহত। হরমুজ বন্ধ রেখেই যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প। ইসরায়েলের পার্লামেন্টে ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড বাধ্যতামূলক করার আইন পাশ। রায়ের 90 দিনের মধ্যে ফাঁসি কার্যকরের বিধান। আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা। এবং ভারতের বিহারে মন্দিরে পদদলিত হয়ে 8 নারীর মৃত্যু। আহত অনেকে শোক জানিয়ে স্বজনদের দ্রুত সহায়তার আশ্বাস প্রশাসনের। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। তবে আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।